কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এলো। বিচারপতি কৃষ্ণা রাও শোভনদেব চ্যাটার্জির দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আপাতত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করতে অস্বীকার করেছেন। ফলে আপাতত বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জির অবস্থান বহালই থাকছে। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে, আবেদনকারীর পক্ষ থেকে এমন কোনো প্রাথমিক ভিত্তি বা সুবিধার ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়নি, যার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়া যেতে পারে। সেই কারণেই অন্তর্বর্তীকালীন আবেদন খারিজ করেছে আদালত। তবে একই সঙ্গে আদালত মামলাটিকে খারিজ করেনি, বিষয়টা পূর্ণাঙ্গ শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। এই মামলায় আদালত স্পিকারকে তার সিদ্ধান্ত সংক্রান্ত ব্যাখ্যা জমা দেবার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ঋতব্রত ব্যানার্জিকেও তার অবস্থান জানিয়ে হলফনামা দাখিল করতে বলা হয়েছে। বিরোধী পক্ষকে 3 সপ্তাহের মধ্যে তাদের হলফনামা জমা দিতে হবে এবং তার জবাবে আবেদনকারীকে আরও 2 সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 28 জুলাই। মামলার মূল বিতর্ক ঘিরে রয়েছে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তকে কেন্দ্র করে। অভিযোগ, প্রশ্ন উঠছে, স্পিকার তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে যথাযথভাবে সিদ্ধান্ত নিয়েছেন কিনা এবং সংখ্যাগরিষ্ঠ দলের অবস্থান বা প্রস্তাবকে উপেক্ষা করার সুযোগ রয়েছে কিনা, এই বিষয়গুলি এখন আদালতের বিবেচ্য। এছাড়াও আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছে, আগের প্রস্তাবটা দীর্ঘদিন ঝুলিয়ে রেখে পরবর্তী আবেদন দ্রুত গ্রহণ করার যুক্তি ও প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে, যার ব্যাখ্যা সংশ্লিষ্ট পক্ষগুলিকে দিতে হবে। তবে আপাতত আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জির স্বীকৃতি বহাল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনও আসেনি। আগামী শুনানিতে সমস্ত পক্ষের হলফনামা এবং জবাব পর্যালোচনা করে আদালত পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এই বিষয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জি কি বলেছেন, শুনব। The High Court has not passed any interim order, but High Court admitted the petition. Directions for affidavits have been given, and the matter will come up for final hearing. যে মামলাটা হয়েছে সেই মামলাতে যেটা হিয়ারিং হয়েছে, আমাদের বক্তব্য ছিল যে ইন্ট্রিম অর্ডার দেন, সেই ইন্ট্রিম অর্ডার হাইকোর্ট দেয়নি, অ্যাডমিশন হয়েছে, ডিরেকশন ফর অ্যাফিডেভিট দিয়েছে। ফাইনাল হিয়ারিংয়ে বোধ হয় জুলাই মাসের কি একটা ডেট, 28 জুলাই, আমার ঠিক মনে নেই। ঠিক আছে, এখনও জাজমেন্ট দেখিনি, কিন্তু আপনি জাজমেন্ট দেখেছেন? আপনি দেখেছেন? না দেখলে আমি কী করে বলবো? আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের সঙ্গে কথোপকথনে কি উঠে এলো, আসুন দেখি। জানতে পারছি আমরা যে মূলত এই শুনানি কিন্তু চলবে 28 জুন, ফের একবার এটার দ্বিতীয় শুনানি হবে এবং তার মাঝখানে হলফনামা জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ এই হলফনামা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে বাকি যে সদস্যরা রয়েছেন তারা নিজেদের তরফ থেকে যে হলফনামা জমা দেবেন, সেই হলফনামা জমা দেবার পর কিন্তু সেই হলফনামা পৌঁছে যাবে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেস, অর্থাৎ আদি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং সেই হলফনামার জবাব কিন্তু তাদেরকেও দিতে হবে। অর্থাৎ সেই হলফনামার জবাব যখন তারা দেবেন, তারপরে পুরো বিষয়টা বিচারাধীন হবেন। কিন্তু মূলত এখন যে হাউস চলবে এই 28 তারিখ অবধি, অর্থাৎ আজকে থেকে হাউস সেশন ওপেন হচ্ছে, বিধানসভা যে সেশন, সেই সেশন আজ থেকে ওপেন হচ্ছে 18 জুন। এই সেশন 10 দিন চলবে, অর্থাৎ 28 জুন পর্যন্ত চলবে, মাঝে বাজেট অধিবেশন আছে। এবং তখন এই সময়কালীন কিন্তু একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে এই সময়কালীন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিই থাকবেন বিরোধী দলনেতা, এবং তার মাঝে এই যে একেবারে বলা যায় যে হলফনামা জমা দেওয়া বা বাকি প্রক্রিয়া বা বাকি শুনানি, সেটা কিন্তু তার মাঝে করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। একদম। এবং তুমি আরেকটা বিষয় একটু জানাও অনির্বাণ, সেটা হচ্ছে সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আজকে তো সব পক্ষের তরফ থেকে বক্তব্য পেশ করা হয়েছিল, সওয়াল জবাব যখন শুনানি চলছিল তখন তো সব পক্ষের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে। সেটাই কি আদালত লিখিত আকারে হলফনামা হিসেবে দিতে বলেছে? দেখো, একেবারে সেটাকেই লিখিত আকারে হলফনামা হিসাবে দিতে হবে, এবং সেই হলফনামা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পিকারের তরফ থেকে একটি হলফনামা যাবে, যে স্পিকার বলবে যে আমি এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বেছে নিলাম কারণ এই বিষয় হয়েছে, এতগুলো বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং তারা সর্বসম্মতভাবে চায় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হোক। এই যে হলফনামার পুরো প্রক্রিয়া, এই হলফনামার প্রক্রিয়ার উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই প্রক্রিয়া যখন তারা উত্তর দেবেন, সেই উত্তরে একটা কিছু আসবে যে কোথাও গিয়ে তারা মানছেন কি মানছেন না,
ফের তারা একসঙ্গে হবেন কি হবেন না, এই বিষয়গুলো আসবে। অর্থাৎ এই বিষয়গুলো আসার পরেই শেষ রায় কিন্তু কোর্টের তরফ থেকে দেওয়া হবে। কিন্তু মূলত যেদিকে বিষয়টা এগোচ্ছে, যেদিকে এই বিচার প্রক্রিয়া এগোচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই কিন্তু আপাতত প্রথম অধিবেশন যে হবে, বাজেট অধিবেশন সহ প্রথম অধিবেশন, সেই অধিবেশনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন মূলত বিরোধী দলনেতা। এবং তারপর আগামী দিনে 28 তারিখে পুরো সিদ্ধান্ত কি হয় সর্বসম্মতক্রমে, সেটা তারপর সিদ্ধান্ত। একদম। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে আমরা দেখলাম তো অনির্বাণ, যে এই যে বিরোধী দলনেতা কি হবেন তার জন্য যে মিটিং, সেখানে সই, সেখানে যেমন সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি বলেন যে তারা সই করেননি, এবং যে রেজলিউশন তার কোনো কপি কিছু পাওয়া যায় কিনা, এরকম একাধিক প্রশ্ন তো উঠেছিল। তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় বা এই যে কুণাল ঘোষ বা মমতার পন্থী, কালীঘাট পন্থী যে বিধায়করা, তারা তাহলে কি করবেন? একসঙ্গে বসবেন নাকি আলাদা আলাদা বসবেন? এই বিষয়ে কি কোনো কিছু আজকে কোর্টের ভেতরে আলোচনা হয়েছে? দেখো, একটা কথা জানিয়ে রাখি ইন্দিরা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তারা একসঙ্গে বসবেন না আলাদা বসবেন, নাকি তারা আলাদা সংগঠন, নাকি তারা আলাদা দল, এই পুরো সিদ্ধান্তটা কিন্তু স্পিকারের, বিধানসভার যিনি স্পিকার, তার কাছে বিষয়গুলো যখন নোটিশগুলো যাবে বা কোনো রকম যখন আবেদন যাবে, সেই আবেদন অনুযায়ী কিন্তু স্পিকার সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ হাউসে তারা আলাদা বসবেন না একসঙ্গে বসবেন, এই গোটা যে প্রক্রিয়া, গোটা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা শুধুমাত্র স্পিকারই নিতে পারে, এবং সেটাই কিন্তু স্পিকারের ওপরেই কিন্তু পুরো বিষয়টা দায়িত্ব। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পিকার যে সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য হবে। এবং যদি কোনোদিনও কোনো রাজনৈতিক দল বা তৃণমূল কংগ্রেসের মনে হয় যে এই গোটা সিদ্ধান্ত তারা মানছেন না, বা এই সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ জানিয়ে কোর্টে যাবেন, তারা বিধায়কদের বিরুদ্ধে কোর্টে যাবেন, তারা স্পিকারের বিরুদ্ধে কোর্টে যাবেন, তাহলে তারা যেতে পারেন। কিন্তু আপাতত যেটা খবর, যে এই পুরো বিষয়টা, এই যে কে কোথায় বসবে, কিভাবে বসবে, কোন দল গঠন হবে, এখনো পর্যন্ত কিন্তু এটা কোর্ট তাহলে হস্তক্ষেপ বিরোধী করতে দল চাইছেন। কোনটা অনির্বাণ? এক্ষেত্রে আজকে আদালতের যে নির্দেশ বা আদালতে আজকে যে সওয়াল জবাব পর্ব চলেছে, তাতে ঋতব্রত ব্যানার্জি বিরোধী দলনেতা, সেটা এক প্রকার পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে বিরোধী দল কোনটা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা বিধায়কদের সমন্বিত তৃণমূল কংগ্রেস, নাকি কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় বা তাদের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেস? তাহলে বিরোধী দল হিসেবে বিধানসভায় কারা থাকবে? কারণ দুটো দলই তো তৃণমূল কংগ্রেসের সেই প্রতীক সম্বলিত তৃণমূল কংগ্রেস, তারা তো সেই একই প্রতীকে জিতে এসেছে। দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা হিসাবে শিরোধার্য করা হয়েছে 60 থেকে 65 জন বিধায়কের সম্মতিক্রমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিধায়করাও তারা মেনে নিয়েছেন, এবং তার পাশাপাশি বিধানসভার স্পিকার তিনিও কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিই বিরোধী দলনেতা। এবং এটাকে চ্যালেঞ্জ করে তৃণমূল কংগ্রেস, যে কালীঘাটের তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এসে কোর্টে তারা মামলা করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।